ডিজাইন অফ মেশিন এলিমেন্টস এর প্রথম চ্যাপ্টার হচ্ছে মেশিনের উপাদানের পীড়ন। মেশিনের উপাদানের পীড়ন। তো আমরা হচ্ছে কিছু বেসিক কথাবার্তা আলোচনা করব আজকে, যেটা আমাদের ফার্স্ট ক্লাস। তাহলে কি আমাদের মেশিনের উপাদানের পীড়ন, মেশিনের উপাদানের পীড়ন। তো এখন এখানে দেখো যে আমরা মেশিনের উপাদানের পীড়ন, যেহেতু আমাদের মেশিন এলিমেন্ট ডিজাইন অফ মেশিন এলিমেন্টস বই আর কি, তারপরে প্রথম চ্যাপ্টার হচ্ছে কি মেশিনের উপাদানের পীড়ন। তো আসলে মেশিন ডিজাইন আমরা আগে হচ্ছে এই বইটা তোমাদের 22 প্রভিশন আগে 16 প্রভিশন ছিল, তখন হচ্ছে এখানে মেশিন ডিজাইন বলতাম আমরা। তো আমরা হচ্ছে এটা মেশিন ডিজাইন হিসেবে পড়তাম আর কি। চয়ন ঘোষ, কথা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ? তো আসলে মেশিন ডিজাইনের সংজ্ঞাটা কি আমরা একটু দেখবো। যে আমাদের ধরো আমাদের প্রয়োজন অনুসারে, আমি খুব মানে একবার বাস্তবভাবে বলতে চাই যে আমাদের প্রয়োজন অনুসারে তোমার আমরা বিভিন্ন মেশিনের হচ্ছে ডিজাইন করি। তো এই যে আমাদের প্রয়োজন মতে আমরা ডিজাইন করতেছি, দেন একটা নতুন একটা মেশিন তৈরি করতেছি, এটাই হচ্ছে মূলত মেশিন ডিজাইন। ঠিক আছে? তো আমি যদি বইয়ের মতো সংজ্ঞা দিই তাহলে কি হচ্ছে যে মানুষের প্রয়োজন অনুসারে মেশিন হতে প্রয়োজনীয় আউটপুটের জন্য কোন সম্পদ বা শক্তিকে কার্যকারী শক্তিতে যে পদ্ধতিতে রূপান্তর করা হয় তাকে আমরা বলতেছি কি মেশিন ডিজাইন। তো মেশিন ডিজাইনের সঙ্গে কি বললাম আমরা? মেশিন ডিজাইন। মেশিন ডিজাইন আমরা মেশিন ডিজাইন তাহলে বলতেছিলাম যে মানুষের প্রয়োজন অনুসারে মেশিন হতে মানুষের প্রয়োজন অনুসারে মেশিন হতে প্রয়োজনীয় আউটপুট পাওয়ার জন্য কোন শক্তিকে কার্যকারী যান্ত্রিক শক্তিতে যে পদ্ধতিতে কি করা হয়? রূপান্তর করা হয়। কি করা হয়? আমরা রূপান্তর করা হয় তাকে মেশিন ডিজাইন বলে। এখন ধরো মেশিন ডিজাইনের প্রকারভেদ আছে। মেশিন ডিজাইন কি আছে? প্রকারভেদ। এই মেশিন ডিজাইনকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। তাহলে বলতেছি আমরা কি প্রকারভেদ। প্রকারভেদ আমরা কি বলতেছি? অ্যাডাপটিভ ডিজাইন। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রকারভেদ। তো অ্যাডাপটিভ ডিজাইন কোনগুলো আমরা বলতেছি? এগুলো হচ্ছে ধরো আমরা হচ্ছে বাইসাইকেল চালাই, মানে সাইকেল চালাই আমরা, তারপরে হচ্ছে তোমার মেকানিক্যাল ওয়াচ আছে, মানে মেকানিক্যাল কি আমাদের ঘড়ি যেগুলো আছে, তারপর হচ্ছে রেফ্রিজারেটর আছে, এগুলোকে বলতেছি আমরা অ্যাডাপটিভ ডিজাইন। হ্যাঁ, এখন তারপরে আছে তোমার ডেভেলপমেন্ট ডিজাইন। কি বলতেছি আমরা? ডেভেলপমেন্ট ডিজাইন। ডেভেলপমেন্ট ডিজাইন। ডেভেলপমেন্ট ডিজাইন গুলো কিরকম দেখো, যে আজ থেকে 10 বছর আগে
আজ থেকে কি বলছি, আজ থেকে 10 বছর আগে ধরো যেরকম বাইক ছিল, এখন কি সেম বাইক, সেম ওই বাইকগুলো পাও তোমরা? পাও না। আর কি ছিল আমাদের 80 সিসি 50 সিসি কি ছিল, বাইক ছিল। এখন দেখো 25, আমাদের বাংলাদেশে এখন মনে হয় 215 সিসি আর কি চলতেছে। তো দেখো ডে বাই ডে আমাদের কি হইতেছে, বাইকগুলো আপগ্রেড হইতেছে না, তো ওইটা কি আমরা ডেভেলপ করতেছি না। তো মূলত এগুলাকে বোঝায় কি ডেভেলপমেন্ট ডিজাইন। তারপরে তার মানে হচ্ছে কি মোটরসাইকেল বলতে পারি আমরা। তারপরে এখন বর্তমানে কি আছে, স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ বলতে পারি আমরা। তারপরে কি আছে, আমাদের আগে কিন্তু ট্রান্সমিশন যেগুলো ছিল, আগে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য কি করতাম, বিভিন্ন মাধ্যমে নিয়ে যেতাম। বাট এখন দেখো তো আমরা অটোমেটিক ভাবে কি একটা জায়গা থেকে, একটা ইন্ডাস্ট্রি থেকে আমি এক জায়গা থেকে আরেক জায়গাতে হচ্ছে কি মালামাল অটোমেটিক ভাবে নিয়ে যেতে পারতেছি। তো এগুলো হচ্ছে তোমার কি ডেভেলপমেন্ট ডিজাইন। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার নতুন ডিজাইন, যেটা বলতেছি আমরা নতুন ডিজাইন, নিউ ডিজাইন বা নতুন ডিজাইন। আর নতুন ডিজাইন গুলা কি কি বলতেছি আমরা, ধরো প্রথমে আমাদের প্রথম আবিষ্কার ছিল কি এরোপ্লেন ছিল, তারপরে তোমার হচ্ছে অটোমোবাইল ছিল, তারপরে কি ছিল টেলিফোন ছিল। এগুলো হচ্ছে আমাদের কি, এই যে আমি তখন আবিষ্কার করছিল যারা, এখনকার বর্তমান যে সিচুয়েশন আর ওই সময় কি আবিষ্কারগুলো কি, আমার যখন নতুন প্লেন আবিষ্কার করে তখন কি ওটা আমাদের কি নতুন ডিজাইন ছিল। তো তারপরে হচ্ছে তোমার যখন প্রথম অটোমোবাইল আবিষ্কার হয় তখন কি হচ্ছে আমাদের ওটা প্রথম নতুন কি নতুন ভাবে নিয়ে আসছিল না। তো সেগুলো বলতেছি আমরা কি নতুন আবিষ্কার বা নতুন ডিজাইন আমরা। তো আশা করি মেশিন ডিজাইন এবং প্রকারভেদ নিয়ে কোনো কোশ্চেন নাই তোমাদের। তারপরে আমরা চলে যাব হচ্ছে তোমাদের পীড়নে। আসলে তাহলে কি আমাদের মেশিন উপাদানের পীড়ন, তারপর পীড়ন কি সেটা আমাদের দেখতে হবে আগে, পীড়ন কি সেটা বুঝতে হবে আমাদের। তো এখন দেখো আমি যেখানে চিত্র আঁকাই, ধরো এখন আমরা দেখবো দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ। এখানে দেখো জাস্ট হচ্ছে লম্বা যেটুকু ছিল ওইটা, আর হচ্ছে এখন হচ্ছে হ্রাসের পরিমাণ আমাদের কতটুকু এটা ছোট হবে, কত ছোট হবে এটা আমাদের বের করতে হবে। তো এই জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? ধরো একটা মানুষের পা মনে করো, এটা হচ্ছে আমাদের কি রাস্তা। তো এখন দেখো এই পা আমি যখন রাস্তায় হাঁটতেছি তখন আমি নিচে বল প্রয়োগ করতেছি, ধরলাম এফ অথবা পি অথবা ডাব্লিউ, আমরা বলকে যে কোনো দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো আমরা মূলত যখন আমরা ওয়েট জনিত বল হয় তখন আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এখন দেখো আমি যে ডাব্লিউ বল প্রয়োগ করতেছি এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর প্রয়োগ করতেছি না। তাহলে ধরলাম এই জায়গার ক্ষেত্রফল হচ্ছে এ, এর কি আমাদের এরিয়া এ। তো আমি এই যে চাপ প্রয়োগ করতেছি কতটুকু ক্ষেত্রফলের উপরে, তো আমি যদি চাপের সংজ্ঞা লিখি এরকম, চাপ, চাপ হচ্ছে কি বল যদি লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে তবে একক ক্ষেত্রফলের উপরে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলকে চাপ বলে। একে আমরা পি দ্বারা প্রকাশ করি। একে আমরা চাপও বলতে পারি, চাপের তীব্রতাও বলতে পারি। তাহলে এখন দেখো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো যে একটা বই নিছি ধরো, হ্যাঁ। তো এই বইটা ধরো আমি এইটা দিয়ে এখানে বল প্রয়োগ করতেছি, তাহলে আমাদের এই যে আমি বইয়ের উপর বল প্রয়োগ করতেছি কি দ্বারা, এটা মার্কার দ্বারা। তো আমি এখানে ধরো এফ বল প্রয়োগ করতেছি, এই এফ বলটা আসলে বইয়ের কতটুকু জায়গার উপরে কাজ করতেছে, ঠিক এই যে আমাদের ক্যাপ আছে এই ক্যাপের যে এরিয়া, সেই এরিয়া বরাবর কাজ করতেছে। তাহলে আমরা বলতেছি যে আমাদের কি সমান লিখতে পারি কি, যে একক ক্ষেত্রফলের উপরে, মানে কি যতটুকু ক্ষেত্রফলের উপরে আমরা বল প্রয়োগ করতেছি সেটা বলতেছে। তাহলে আমি পি কত লিখতে পারি, চাপ এর বাই এ, এই এরিয়াটা হবে কি কন্টাক্ট এরিয়া, কন্টাক্ট এরিয়া। এক মিনিট একটু
তো এটা হচ্ছে আমাদের কি কন্টাক্ট এরিয়া, কন্টাক্ট এরিয়া। তাহলে আমি যাদের পীড়ন নিয়ে আলোচনা করব, বাট আমি চাপ কি জন্য বললাম, কারণ চাপ, এই যে আমি বল প্রয়োগ করতেছি, এখন আমি রাস্তার উপর বল প্রয়োগ করতেছি, কিন্তু দেখো আমি রাস্তায় কিন্তু ঠিকই হাঁটতে পারতেছি। কেন? কারণ আমি এখানে যে পরিমাণ বল প্রয়োগ করতেছি ঠিক সমপরিমাণ একটা রিঅ্যাকশন ফোর্স আমার উপরে কাজ করতেছে। এটাকে আমরা আর বলতে পারি, এফ বলতে পারি, পি বলতে পারি, অর ডাব্লিউ বলতে পারি। কারণ কি আমাদের, যে আমাদের যতটুকু আমি বল নিচে প্রয়োগ করতেছি সেম অতটুকু রিঅ্যাকশন বল আমার উপরে কাজ করতেছে। তাহলে এই রিঅ্যাকশন বল প্রতিরোধী বল কাজ করতেছে, এই জন্য আমি কি রাস্তায় হাঁটতে পারতেছি। তুমি যখন তখন কাদাতে হাঁটবা, যখন কাদার উপরে যখন হাঁটো তুমি, তখন দেখবে তোমার পাটা একটু ভিতরে ঢুকে যায় বা প্রবেশ করে। কি জন্য? আমি যতটুকু বল প্রয়োগ করতেছি কাদার উপরে ঠিক সমপরিমাণ বল আমার কি হইতেছে না, রিঅ্যাকশন ফোর্স দিতে পারতেছে না। এখন দেখো তাহলে পীড়ন বলতে কি বলতেছিলাম, পীড়ন। তাহলে পীড়ন কি করতেছে? প্রতিরোধ করতেছে। তাহলে আমি যদি সেম সংজ্ঞাটা লিখি এখানে, যে বল যদি লম্বভাবে ক্রিয়া করে তবে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলকে পীড়ন বলে, পীড়ন বলে। এখন দেখো আমার পার্থক্য, চাপ এবং পীড়নের মধ্যে পার্থক্য কোন জায়গাতে দেখো। আমি চাপে বলতেছিলাম কি প্রযুক্ত বল, আর এখানে কি বলতেছিলাম প্রতিরোধী বল। ঠিক আছে, তোমার যখন পীড়নের সংজ্ঞা আসবে, পীড়নের সংজ্ঞা তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে ফার্স্ট কথা জিজ্ঞাসা করবে কি জানো, প্রথম যে জিনিসটা মাথার ভিতর রাখবে, তুমি যখন লিখবা তখন প্রথমে চোখ দিবে এই জায়গাতে স্যাররা, যে তুমি আসলে প্রযুক্ত বল লিখছো না প্রতিরোধী বল লিখছো। যদি তুমি প্রতিরোধী বল লিখো তাহলে তুমি মার্কস পাবা, কারণ এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, মানে মেইন কথাবার্তা। ঠিক আছে, তো এখন দেখো, তো এখন এটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে লিখলাম। এখন দেখো আমরা চাপের এককটা কি লিখতে পারি, চাপের একক। তো আমরা চাপের একক লিখতে পারি ধরে এরকম, যে বল এফ, বল এফ। তাহলে এফটা কি আমাদের বল, বলের একক আমরা জানি যে নিউটন, আর এরিয়া হচ্ছে মিটার স্কয়ার। অথবা লিখতে পারি আমরা বলের একক ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। অথবা লিখতে পারি আমরা পাউন্ডার পার ফিট স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তো আমরা আরো একক দেখবো, টেনশন নিও না। হ্যাঁ, তো এগুলো সবকিছু পরম একক আর কি, এটার অভিকর্ষ একক থাকতে পারে। আমরা এটা পীড়ন দিয়ে দেখাচ্ছি, পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এস দ্বারা। তো এর সমান লিখতে পারি আমরা এখানে প্রতিরোধী বল, যেহেতু আমাদের প্রযুক্ত বলের সমান হবে, তাহলে আমি লিখতে পারি এফ বাই এ। এটা কি হবে? আমাদের কন্টাক্ট এরিয়া। ওকে, তো এখন এইখানে দেখো যে আমরা পীড়ন, তো পীড়ন আমরা কি পাইছি, এস ইকুয়াল এফ বাই এ। এখন এফটা কি বল ছিল, তা আমি যদি অভিকর্ষ একক এবং পরম একক বলি, তাহলে এটা আমাদের হচ্ছে এই পাঁচটা অভিকর্ষ একক, এটা পরম একক, পরম একক, আর এটা হচ্ছে অভিকর্ষীয় একক। এখন দেখো এখানে আমাদের বলের অভিকর্ষ একক লিখতে পারি আমরা কেজি ফোর্স পার মিটার স্কয়ার হতে পারে, অথবা কেজি ফোর্স শুধু কেজিও থাকতে পারে, কেজি পার সেন্টিমিটার স্কয়ার থাকতে পারে, অথবা গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার থাকতে পারে, অথবা কেজি পার মিলিমিটার স্কয়ার থাকতে পারে। এটা হচ্ছে অভিকর্ষ একক। ঠিক আছে, পরমাণু থাকতে পারে ধরো এরকম, যে এইটা হচ্ছে তোমার নিউটন, বলের কি নিউটন পার মিটার স্কয়ার থাকতে পারে, অথবা তোমার ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হতে পারে, অথবা পাউন্ডার পার ফিট স্কয়ার থাকতে পারে, অথবা পাউন্ডার পার ইঞ্চি স্কয়ার থাকতে পারে, অথবা নিউটন পার মিলিমিটার স্কয়ার থাকতে পারে, অথবা নিউটন পার সেন্টিমিটার স্কয়ার থাকতে পারে। এটা তোমার ডাটার উপর ডিপেন্ড করতেছে। তো তোমাদের যাদের একক নিয়ে সমস্যা আছে, আমাদের এককের হচ্ছে ইয়া দেওয়া আছে, তোমার একটা আমাদের এককের কি দেওয়া আছে,
আমাদের এককের হচ্ছে একটা ক্লাস নেওয়া আছে, আমাদের মেকানিক্যাল ফ্যামিলি গ্রুপ যেটা আছে ওখানে পাবা তোমরা, অপূর্ব সরকার মাইক অফ রাখবে। তো তোমার হচ্ছে এককের ক্লাস নেওয়া আছে, তোমরা এককের ক্লাসটা যদি দেখো, যদি না দেখে থাকো তাহলে দেখে ফেলো, তাহলে আমাদের হচ্ছে ক্লাসগুলো করতে সুবিধা হবে। তাহলে পীড়ন সমান লিখতেছি কি আমরা, পীড়ন বলতেছি S ইকুয়াল, পীড়নটা আমরা S দ্বারা প্রকাশ করতেছি, S ইকুয়াল F বাই A, বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলে কি হবে কন্টাক্ট এরিয়া। তো আমাদের হচ্ছে কি এগুলা আমাদের একক আসতে পারে। তো এখন দেখো পীড়নের হচ্ছে, আচ্ছা তোমরা যারা ক্লাস করতেছো চয়ন ঘোষ, পীড়ন নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি নাই। আচ্ছা, তোমরা যারা ফেসবুক লাইভে আসো, তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তোমরা কমেন্ট করো, হ্যাঁ। আমরা পীড়ন পাইছি, তাই পীড়ন কি আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আশা করি। এখন দেখো যে আমাদের পীড়নের ধরো অনেকগুলো প্রকারভেদ আছে, হ্যাঁ। তোমার টানা পীড়ন আছে, চাপা পীড়ন আছে, তারপর হচ্ছে শেয়ার পীড়ন আছে, শেয়ার স্ট্রেস আছে, তারপর হচ্ছে আমাদের থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন আছে। তাহলে পীড়নের প্রকারভেদ যদি আমি বলতে যাই, পীড়ন টানা পীড়ন আছে, টানা পীড়ন, হ্যাঁ। টানা পীড়নটা কি, ধরো এই যে ধরো একটা বস্তু আমি দুই পাশ থেকে টানতেছি, তো টানা বলের কারণে যে পীড়নের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি টানা পীড়ন। তাহলে এখন দেখো যে এই একটা বস্তু আছে, ধরো আমি এইদিকে F বলে টানতেছি, এইদিকে F বলে টানতেছি, তাহলে এর ফলে মানে টানার ফলে যে পীড়নের সৃষ্টি হয় সেটাকে আমরা টানা পীড়ন বলতেছি। কি বলতেছি? টানা পীড়ন। এখন দেখো চাপা পীড়নটা কি আসলে, ঠিক সেম বস্তুটাকে আমি দুই পাশ থেকে চাপ দিতেছি, ধরো এই একটা মার্কার আমি দুই পাশ থেকে কি করতেছি, দুই পাশ থেকে চাপ দিয়েছি এমনি করে, তো এর ফলে কি হবে, বস্তুটা একটু কি সংকুচিত হবে, কম্প্রেসড হবে, একে আমরা বলতেছি কি কম্প্রেসিভ স্ট্রেস বা চাপা পীড়ন। আর এখানে যখন বস্তুটা টানবো আমি তখন একটু কি বৃদ্ধি পাইতে পারে, তো এটাকে বলতেছি আমরা টানা পীড়ন। আর এটা আছে কি শেয়ার পীড়ন, কি বলছি স্যার, শেয়ার পীড়ন। এটা আমাদের কি, এটা বলতেছি আমরা টানা পীড়ন, টানা পীড়ন। এটা বলতেছি আমরা চাপা পীড়ন, চাপা পীড়ন। আর এটা বলতেছি আমরা শেয়ার পীড়ন। তো এখন ধরো আমি এখানে একটা ব্লক রাখছি সাপোজ, দেন এটা হচ্ছে কি আমার রাখছি এটার উপরে, তো আমি এখানে বল প্রয়োগ করতেছি। দেখো যে এই সারফেসের সাথে এটা কি না একবারে তোমার হচ্ছে সমান্তরালে আছে, তো সমান্তরাল বরাবর আমাদের যে বলগুলো কাজ করে, এই বলের কারণে যে পীড়নের সৃষ্টি হয় এটাকে বলতেছি আমরা কি শেয়ার পীড়ন। যে আরেকটু তোমাদের ক্লিয়ার করি আমি, দেখো শেয়ার পীড়নটা কি, শেয়ার পীড়নটা অনেক বেশি কনফিউশন হয় তোমাদের। এরপরের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে তোমার, একটু দাঁড়াও আমি বলতেছি, এর পরের চ্যাপ্টার আছে আমাদের প্রেসার ভেসেল, ঠিক আছে, তারপরে স্ক্রু জোড়া, তো এগুলোতে বা নাকল জোড়া যেগুলো, এগুলো শেয়ার পীড়ন অবশ্যই লাগবে তোমাদের, হ্যাঁ। তো একটু দেখো আমরা যখন কাঁচি দিয়ে, এটা আমার ধরো এটা আমার একটা কাগজ বা আমি কিছু নিচ্ছি, জাস্ট কাঁচি দিয়ে কাটতেছি, দেখো এভাবে এই কাঁচি দিয়ে কোনো কিছু কাটা, এটা হচ্ছে শেয়ার পীড়ন। আবার একটা বিষয় দেখো যে আমি দুইটা প্লেট নিছি, এই একটা প্লেট, এই একটা প্লেট, এখানে আমরা একটা বোর্ড দিয়ে কি করছি আটকায় রাখছি। তো ধরো আমি এখান দিয়ে একটা ধরো এফ বলে টানতেছি, এই পাশে আমি এফ বলে টানতেছি, যখন টানবো আমি দেখো এই টানার ফলে যখন আমি এভাবে টানতেছি তখন আমার ম্যাক্সিমাম স্ট্রেস কোন জায়গা হবে, আমার ম্যাক্সিমাম আমার স্ট্রেসটা হবে কি এই বোল্টের যে স্ট্রেস, এই বোল্টের ভিতরে যে পীড়নের সৃষ্টি হবে এইটা হচ্ছে আমাদের শেয়ার পীড়ন। কারণ কি শেয়ার করতেছে বোল্টটা, দেখো তো বোল্টটা একটা সময় কি হবে যখন টানবো যখন চলে যাবে তখন বোল্টটা এরকম হয়ে যাবে না, এভাবে কি ছিঁড়ে যাবে। তো এটা কি করছে শেয়ার করতেছে, তো এটাকে বলতেছি আমরা কি শেয়ার পীড়ন। তো শেয়ার পীড়ন নিয়ে
চাপা পীড়ন, টানা পীড়ন এবং শেয়ার পীড়ন নিয়ে কোনো কনফিউশন আছে তোমাদের? আচ্ছা, তাহলে আমরা কি কি পড়ছি? যে আমাদের প্রকারভেদের ভিতরে টানা পীড়ন পড়ছি, চাপা পীড়ন পড়ছি, তারপরে পড়ছি আমরা কি শেয়ার পীড়ন। শেয়ার পীড়ন এটাকে বলতেছিলাম আমরা টেনসাইল স্ট্রেস, এটাকে বলতেছি আমরা কম্প্রেসিভ স্ট্রেস, এটাকে বলতেছি আমরা শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস। তো এতটুকু। এখন এইখানে তোমার আরো কিছু ধরো স্ট্রেস আছে, যেমন ধরো কার্যকারী পীড়ন কি, তারপরে হচ্ছে তোমার ডিজাইন পীড়ন কি। তো একটা বিষয় দেখো যে আমরা যখন একটা জিনিস চিন্তা করো যে আমাদের বলে না, যখন পাম্প, ধরো একটা পাম্প নিতে গেছো তুমি, তখন বলে না এত এইচপির পাম্প। ধরো সাপোজ তুমি একটা পাম্পের দোকানে গেছো পাম্প কিনতে, তো তোমাকে বলতেছে কি 5 এইচপি। আসলে কি 5 এইচপি আমরা কাজ, মানে 5 এইচপি পরিমাণ কি কাজ করতে পারে না। তো ধরো আরেকটা যদি সহজে আমি বলি যে আমাদের ডিজাইন পীড়ন, আমরা বলতেছি কি ডিজাইন পীড়ন, ডিজাইন পীড়ন। ডিজাইন পীড়নটা কি আসলে? যে আমি যখন কোন একটা বস্তু বা কোন একটা মেশিন যখন তৈরি করব, তখন আমরা একটা নির্দিষ্ট মান ধরছি, আমার হচ্ছে এত নিউটন, এত প্যাসকেল সে পীড়ন সহ্য করতে পারবে, এত প্যাসকেল পীড়ন সহ্য করতে পারবে। তো আমরা কোন যন্ত্রাংশ বা কাঠামো ডিজাইন করার সময় তাতে সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন কাজ করবে বলে আমরা ধরে নিই। যে সর্বোচ্চ ধরো এইখানে আমি একটা বোল্ট ডিজাইন করছি ধরো, হ্যাঁ। তো এই বোল্ট আমি ধরেছি যে এই বোল্টটা সর্বোচ্চ হচ্ছে 5 প্যাসকেল, সর্বোচ্চ স্ট্রেস নিতে পারবে কত? 5 প্যাসকেল বা 5 নিউটন পার মিটার স্কয়ার, একই কথা। তো এতটুকু আমাদের কি নিতে পারবে? স্ট্রেস নিতে পারবে। এটা ধরে আমরা ডিজাইন করছি। তো এটাই হচ্ছে আমাদের কি ডিজাইন পীড়ন। তার মানে আমরা বলতেছি যে কোন যন্ত্রাংশ বা কাঠামো ডিজাইন করার সময়, কোন যন্ত্রাংশ বা কাঠামো ডিজাইন করার সময় কি বলছি? ডিজাইন করার সময় আমরা ধরে নিই, কি ধরে নিই আমরা? ডিজাইন করার সময় তাতে সর্বোচ্চ কি পরিমাণ পীড়ন, তাতে সর্বোচ্চ কি পরিমাণ, তাতে সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন কাজ করবে বলে ধরে নেওয়া হয় তাকে আমরা কি বলতেছি? ডিজাইন পীড়ন, ডিজাইন স্ট্রেস বলে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়ন আমরা দেখছি, বাট এগুলো আমরা সংজ্ঞাগুলো লিখি নাই কি জন্য? তার কারণ হচ্ছে যে তুমি ফোর্থ সেমিস্টারে হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ম্যাটেরিয়াল শেষ করে আসছো, ওখানে এগুলো ইন ডিটেইলস আলোচনা করা ছিল। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, মোটামুটি যতটুকু মানে পারা যায় ভালোভাবে আমরা আইডিয়া দিচ্ছি। বাট এগুলো হচ্ছে তোমাদের বই দেওয়া আছে সুন্দরভাবে, তোমরা ওখান থেকে সংজ্ঞাগুলো দেখে নিও, জাস্ট আমাদের কনসেপ্টটা একটু বুঝতে হবে, হ্যাঁ। তো এখন দেখো যে আমাদের ডিজাইন পীড়ন পাইছি, আমরা কি বলছিলাম যে কার্যকারী পীড়ন বা ওয়ার্কিং স্ট্রেস, কার্যকারী পীড়ন বা ওয়ার্কিং স্ট্রেস। ওয়ার্কিং স্ট্রেস বা কার্যকারী পীড়ন। ওয়ার্কিং স্ট্রেস বা কার্যকারী পীড়ন আমরা বলতেছিলাম এরকম যে কোন যন্ত্রাংশ বা কাঠামো
কোন যন্ত্রাংশ বা কাঠামো কার্যরত অবস্থায় থাকায় সেটি যে পরিমাণ পীড়নের অধীনে থাকে। তার মানে আমি ধরো এটা 5 নিউটন পার মিটার স্কয়ার পীড়ন ধরে করছি, কিন্তু আমি যেখানে বোল্টটা লাগাইছি ওখানে সর্বোচ্চ 3 নিউটন পার মিটার স্কয়ার কি পীড়ন কাজ করতেছে। তাহলে যতটুকু পীড়ন আমার কাজ করে সেটা বলে আমার কার্যকরী পীড়ন। এখন ধরো সাপোজ যে তুমি 2 প্লেট ভাত খেতে পারো, তাহলে তুমি আর আমরা ডিজাইন করছি কি তুমি হচ্ছে আচ্ছা ওই দিক দিয়ে দিছি না, আমরা হচ্ছে জাহাজের কথা বলি। সাপোজ যেহেতু বরিশাল কাপ পাইছে, তো জাহাজে ধরো বলা থাকে না যে সাপোজ একটা আমি ধরলাম যে 2500 লোকের বেশি সে কি করতে পারবে না, 2500 বেশি সে লোক নিয়ে যাইতে পারবে না। তো সর্বোচ্চ ক্যাপাসিটি রাখে 2500, কিন্তু এখন দেখো 2500 বেশি কিন্তু লোক থাকে, তারপর জাহাজ ডুবে না। কি জন্য ডুবে না? কারণ জাহাজটা যখন ডিজাইন করা হয় তখন তারা ধরে নেয় কি সাপোজ ধরো যে 3500 মতো লোক জাহাজে উঠলে তারপরে জাহাজটা ডুববে। তো এই যে যতটুকু ক্যাপাসিটি ধরে আমরা ডিজাইন করি সেটাকে বলতেছি আমরা ডিজাইন, ঠিক আছে? ডিজাইন পীড়ন। তার মানে আমরা যতটুকু ক্যাপাসিটি ধরি সেটা বলতেছি কি আমাদের ডিজাইন পীড়ন উৎপন্ন হয়। আর যদি আমি বলি যে কার্যকারী, তার মানে এটা 2500 বলছি আমি, তাহলে 2500টা কি বলতেছি আমরা যতটুকু আমি কাজ করতে পারবো বা যতটুকু পীড়ন আমি যখন কোনো একটা জায়গাতে কাজ করি তখন যতটুকু পীড়ন আমার ওই জায়গাতে উৎপন্ন হয় সেটাই বলছি আমরা কার্যকারী পীড়ন। হ্যাঁ, তো এখন কার্যকারী পীড়ন, তো কার্যকারী পীড়ন কি বললাম আমরা? কোন যন্ত্রাংশ বা কাঠামো, কোন যন্ত্রাংশ বা কাঠামো কাঠামো আমাদের কি কার্যরত অবস্থায় থাকায়, কার্যরত অবস্থায় থাকায় সেটি যে পরিমাণ, এক মিনিট একটু লাইনে থাকুন। হ্যালো, হ্যাঁ আমি তো ক্লাস নিচ্ছি, বল। কেন? অফিসে আছে, আই। তো তুই আয় অফিসে, আয়, অফিস থেকে চাবি নিয়ে যাও। আমি 10টা দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, থাকায় সেটি যে পরিমাণ পীড়নের অধীনে থাকে, সেটি যে পরিমাণ পীড়নের অধীনে থাকে তাকে প্রকৃত স্ট্রেস বা প্রকৃত পীড়ন বা কার্যকারী পীড়ন বা ওয়ার্কিং স্ট্রেস বলে। এখন যখন ডিজাইন পীড়ন এবং ওয়ার্কিং স্ট্রেস বা কার্যকারী পীড়ন তুমি আলোচনা করবা, যখন বুঝা, আচ্ছা এতটুকু কোনো প্রবলেম আছে তোমাদের? অপূর্ব, এতটুকু বুঝছো? তোমরা মাইক অন করতে পারো, সমস্যা নাই না বুঝলে। আচ্ছা, এখন এতটুকুর ভিতরে দেখো যে আমরা যখন ওয়ার্কিং স্ট্রেস বা কার্যকরী পীড়ন এবং হচ্ছে তোমার ডিজাইন পীড়নের কথাবার্তা শেষ হয়ে যাবে, তখন আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপত্তা সহগ বলতেছি আমরা। তাই আমি এটা মিশাই ফেললাম। হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটিকে এফওএস দ্বারা প্রকাশ করা হয় অথবা এন দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এটা বলতেছি কি আমাদের নিরাপত্তা সহগ, ঠিক আছে? এখন নিরাপত্তা সহগ বা তোমাকে বলতে পারে যে ফ্যাক্টর অফ সেফটি। তাহলে এফওএস এর কি বললাম আমরা? ফ্যাক্টর অফ
সেফটি, তাহলে এটাকে এফওএস দ্বারা প্রকাশ করা হয়। তো আমি ফ্যাক্টর অফ সেফটি কত লিখতে পারি, ধরো যে তোমার আমার ডিজাইন পীড়ন বা সর্বোচ্চ পীড়ন, সর্বোচ্চ পীড়ন ডিভাইডেড বাই কার্যকরী পীড়ন, কার্যকরী পীড়ন। তার মানে যদি বলো কখনো নিরাপত্তা সহগ ফ্যাক্টর অফ সেফটি বলতে কি বোঝায় বা কাকে বলে, তখন কি বলতে পারি আমরা, যে কোন একটা বস্তুর বা কোন একটা কাঠামো বা কোন একটা যন্ত্রাংশের সর্বোচ্চ পীড়ন এবং কার্যকরী পীড়নের অনুপাতকে আমরা ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপত্তা সহগ বলতে পারি। ঠিক আছে, তো সর্বোচ্চ পীড়ন বলতে পারে, নতি পীড়ন বলতে পারে, আলটিমেট স্ট্রেস বলতে পারে, একই কথা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতেছি আমরা যে সর্বোচ্চ পীড়ন আমরা বললাম এস ম্যাক্স বলতে পারি, অথবা এস আলটিমেট স্ট্রেস বলতে পারি, ডিভাইড বাই এস ডাব্লিউ আমরা ওয়ার্কিং স্ট্রেস বলতে পারি। ওকে, আমরা সামনে গেলে আরেকটু আমরা ক্লিয়ার করব বিষয়গুলো। এখন দেখো আমরা হচ্ছে টানা পীড়নের কারণে দেখছি, তোমার টানা পীড়ন দেখছি, চাপা পীড়ন দেখছি, তারপরে শেয়ার স্ট্রেস দেখছি। এখন সাপোজ ধরো যে একটা জায়গাতে আমি তাপ দিচ্ছি, একটা জায়গাতে কি দিচ্ছি, আমি তাপ দিচ্ছি, তো তাপের ফলে আমাদের কি হয়, তাপের ফলে আমাদের পীড়নের সৃষ্টি হয়। তো তাপের ফলে যে পীড়নের সৃষ্টি হয় আমরা সেটাকে বলতেছি আমরা থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন বলতেছি আমরা। ওকে, তাপীয় পীড়নটা কেমন হইতে পারে তোমাদের আমি একটু যদি তোমাদের আইডিয়া দিই, একটু আমরা হচ্ছে ফেসবুক থেকে ঘুরে আসি। সাপোজ ধরো যে আমরা একটা প্লেট নিছি বা একটা বার নিছি, এখানে তাপ দিচ্ছি, তো তাপ দেওয়ার ফলে কি হবে, এই প্লেটটা একটা সময় কি বড় হয়ে যাবে না, বৃদ্ধি পাবে না, বলতো একটু। এটা একটা সময় কি আস্তে আস্তে বড় হবে, তো বড় হলে কি হবে, আমাদের বিকৃতি হবে। আচ্ছা, তোমাদের বিকৃতি মনে হয় পড়ায় নাই, পড়াইছে বিকৃতি, বিকৃতি এখনো পড়ায় নাই, তো আমরা একটু বিকৃতি সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমরা পীড়ন কি কি পাইছি, আমরা পীড়ন জানি এস ইকুয়াল এফ ভাগের এ, অথবা লিখতে পারি আমরা পীড়নকে তোমার সিগমা দ্বারা প্রকাশ করা হয় এফ ভাগের এ। হ্যাঁ, এখন বিকৃতি, একটু বিকৃতি আলোচনা করি তোমাদের সাথে। বিকৃতি আমি সংজ্ঞা লিখতেছি না, জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো এটা তুমি রুমে আছো, তো তুমি তো রুমে যখন যেরকম থাকবা নরমালি থাকবা, তো রুমে তুমি কি নরমালি আছো। এখন তুমি আচ্ছা, তো রুমে আছে ধরো, এখন একটা প্রোগ্রামে একটা ধরো যাইতেছে কেউ, তো প্রোগ্রামে যখন যাবে তখন কি ওভাবে যাবে, যাবে না, একটু কি করবে, একটু সাজগোজ করবে। তো সাজগোজ করলে কি চেহারা একটু ফর্সা ফর্সা লাগে না, তো চেহারা কি হয়, একটু ফর্সা ফর্সা লাগে, মানে একটু উন্নত হয়। তো এই যে যতটুকু উন্নত হয় সেইটার সাথে আমার যতটুকু আদি ছিল, মানে আগে পূর্বে অবস্থান যেটা ছিল সেটার অনুপাতকে আমরা বিকৃতি বলি। তাহলে আমি যদি এখন বিকৃতি বলি, তবে ধরো এটা রড,
তাহলে পরিবর্তন বাই আদি বলতেছি আমরা। তো আমি এখানে এফ বল প্রয়োগ করলাম, কি বল, এফ বল। তো এটার ছিল আগে লেন্থ ছিল ধরো এল, কি ছিল এল। তো এটা যখন আমি পরিবর্তন করব দেখো একটু আমার বৃদ্ধি পাইছে, টানা বল আমি টানতেছি তখন একটু কি বৃদ্ধি পাইতে করব। এবার হচ্ছে কতটুকু আমাদের L1। তাহলে আমার এখানে পরিবর্তন হচ্ছে কতটুকু, তাহলে আমি বলতে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, বড় মাইনাস ছোট, L1 মাইনাস L। আদি দৈর্ঘ্য কতটুকু ছিল, আদি দৈর্ঘ্য ছিল আমাদের L। এখন দেখো এতটুকুকে আমরা বলতেছি, এতটুকু আমরা বললাম ডেল L দ্বারা প্রকাশ করতেছি, মানে যতটুকু বৃদ্ধি পাইছে ডেল L। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি ডেল L, লিখতে পারি কি ডেল L। তো আমরা বিকৃতি তোমার হচ্ছে আমরা ইপসিলন দ্বারা প্রকাশ করি। তো বিকৃতি ইকুয়াল লিখতে পারি আমরা ডেল L বাই আদি, অথবা লিখতে পারি L1 মাইনাস L ডিভাইডেড বাই L। তার মানে আমি বিকৃতির সংজ্ঞা কি বলতেছিলাম যে তোমার হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে আদি দৈর্ঘ্যের অনুপাতকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলি, দৈর্ঘ্য বিকৃতি বলি। এখন দৈর্ঘ্য বিকৃতিটা তোমার আরো বিকৃতি আছে, দৈর্ঘ্য বিকৃতি আছে, আকার বিকৃতি আছে, আয়তন বিকৃতি আছে, আমরা সবাই আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। তো আমাদের দৈর্ঘ্য বিকৃতি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখন দেখো যে আমি যখন তাপ দিচ্ছিলাম, আমি কি দিচ্ছিলাম, তাপ দিচ্ছিলাম সাপোজ। আচ্ছা অপূর্বার চয়ন ঘোষ, তোমরা আছো, তোমাদের কি বিকৃতি ক্লিয়ার হয়েছে? না হলে আমি আরেকবার রিভিউ করতেছি, বলো। মোটামুটি। আচ্ছা এখন দেখো যে আমি একটা ছিল তো এইজন্য অতটা সমস্যা নাই, বুঝি নাই, আগে একটু ধারণা ছিল তো এইজন্য কি আর অতটা সমস্যা হচ্ছে না। আচ্ছা সমস্যা হলে বলবা, হ্যাঁ আমি আগের জিনিস আলোচনা করতেছি, কারণ তোমার মেশিন ডিজাইনে হিউজ পুরান ম্যাথ আছে, ঠিক আছে। তো এগুলা কনসেপ্ট গুলো ক্লিয়ার না হলে ম্যাথ গুলো করা অনেক বেশি কষ্ট হয়ে যাবে, বুঝছো। তো এই জন্য আজকে মোটামুটি কনসেপ্ট গুলো আর কি ইয়া করতেছি আমরা, যখন ক্লাস যখন আরো যখন কন্টিনিউ করবো তখন আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের। তো এখন দেখো যে আমরা হচ্ছে একটা প্লেটের ভিতরে আমি হিট দিচ্ছি ধরো, আমার প্রথমে ছিল এতটুকু হচ্ছে এল ছিল, তো হিট দেওয়ার ফলে কি বৃদ্ধি পাবে না, একটু বৃদ্ধি পেল। আমি এতটুকু বলতেছিলাম আমরা L1, তাহলে যতটুকু পরিবর্তন হয়েছে এটাকে বলতেছি আমরা ডেল L, কি বলতেছি ডেল L। হ্যাঁ তো তার আগে আমরা একটা জিনিস তোমাদের বলি, বিকৃতি সমান আমরা পাইছিলাম, দৈর্ঘ্য বিকৃতি সমান পাইছিলাম ডেল L বাই আদি L। তো আমরা এখান থেকে তোমার ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক যাকে ই দ্বারা প্রকাশ করি, ই। তো এটার ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল এরকম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি অনুপাত একটা ধ্রুব রাশির মান, যেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলছি ইয়াঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা বলছি কি স্ট্রেস মানে পীড়ন এবং বিকৃতির অনুপাত। তো পীড়ন কি আমাদের এস, বিকৃতি কে সিগমা। তাহলে আমরা বলতেছি এখান থেকে যে ই ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ ভাগের এ ডিভাইডেড বাই ডেল এল বাই এল, এতটুকু আমরা লিখতে পারি। এখন এখানে যখন তাপ দিচ্ছি দেখো প্রথম অবস্থাতে আমি তাপ দিতে আছি ওই জায়গায় চিত্র দেখো, তাহলে আমি বলতে পারি না যে আমার প্রথমে কি আস্তে আস্তে তাপ বৃদ্ধি পাইতেছে। তো ইনার্সিয়া অবস্থায় ধরলাম, ইনার্সিয়া অবস্থায় তাপ ছিল T1 এবং তাপ বাড়তে বাড়তে তাপ হয়েছে কি T2, কত হয়েছে T2। তাহলে আমরা বলতে পারি না যে এখানে T2 মাইনাস T1, এতটুকু তাপমাত্রার পরিবর্তনের ফলে তাপমাত্রার পরিবর্তনের ফলে কি হয়েছে, বা তাপমাত্রার বৃদ্ধিতে লিখতে পারি আমরা, আর সুন্দর করে লিখতে করি তাপমাত্রার বৃদ্ধিতে এল দৈর্ঘ্য ছিল প্রথমে আমার, এল দৈর্ঘ্যের কি ছিল আমাদের, একটা এল দৈর্ঘ্যের কি ছিল বার। তাহলে এল দৈর্ঘ্যের আমি যদি তার ধরি, এটাকে যদি তার ধরি আমরা দেখো যদি বৃদ্ধি পাইছে সেটা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, দেখবো যে ছোটবেলায় আমরা ফিজিক্সের 9 10 এর বই দেখছিলাম এরকম একটা দুটো কাঠি ছিল, এখানে টান টান করে একটা মনে করো তার লাগায় রাখছিলাম,
এবং এখানে আমরা এক্সপেরিমেন্ট করার সময় এখানে মোমবাতি জ্বালা রাখছিলাম, আস্তে আস্তে আমার এটা কি হয়েছিল, ঝুলে পড়েছিল না, তো দৈর্ঘ্য পরিবর্তন হয় তাপ দিলে। হ্যাঁ, তো দেখো বিদ্যুৎ এল দৈর্ঘ্যের কি বলছি আমরা, এল দৈর্ঘ্যের তারের পরিবর্তন, এল দৈর্ঘ্যের তারের বা বারের তারের পরিবর্তন কতটুকু হয়েছে পরিবর্তন, L1 মাইনাস L, এতটুকু পরিবর্তন হয়েছে না। তাহলে আমরা বলতে পারি 1 সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের তারের পরিবর্তন L1 মাইনাস L ইনটু L1 ইনটু T2 মাইনাস T1। এতটুকু সবার ক্লিয়ার? এটা ডিজিটাল আছে না, ঐকিক নিয়ম করলে আমাদের এতটুকু ক্লিয়ার আছে তোমাদের? এখন এটাকে আমি খুব শর্টকাটে লিখতে পারি এরকম, ধরো যে আমরা এটাকে ধরলাম ডেল এল, এটা ধরলাম আদি, আর এটা ধরলাম ডেল টি, তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখন দেখো আমার এখানে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করি। আলফা বলতেছে কি আমাদের যে এক ডিগ্রি বা মানে একক তাপমাত্রার বৃদ্ধিতে যে পরিমাণ আমার পরিবর্তন হয় সেটাকে আমরা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। হ্যাঁ, তা আমরা এই যে এতটুকু সময় লিখতে পারি আমরা ডেল এল ডিভাইডেড বাই এল ডেল টি, এটা হচ্ছে আমাদের কি তাপমাত্রা দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক। তাহলে আমি বলতে পারি যে আমাদের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে আমরা বলতে পারি ডেল এল, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিল। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, আলফা এল ডেল টি, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তোমাকে মান দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, আর এলটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, আর ডেল এল হচ্ছে কি আমাদের আদি দৈর্ঘ্যের, আমাদের ডেল এল হচ্ছে কি দৈর্ঘ্যের পরিবর্তন। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আমি যদি তোমাকে বলতে যাই যে আমি এতটুকু পাইছি, আমি এটা এখানে লিখে রাখলাম। হ্যাঁ, লিখে টুক থাক, আমাদের লাগবে আর কি, যে আমি তাপীয় পীড়ন, আমি তো ধরো এখান থেকে পীড়ন, এই যে এই পীড়নটা হচ্ছে আমি খুব ইজিলি পেয়ে গেছি, বাট তাপীয় পীড়ন আমি নির্ণয় করবো কেমনে? তা আমাদের পীড়ন সমান আমরা জানি কি ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক E ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এখন দেখো এটা সমান লিখতে পারি আমরা E ইকুয়াল লিখতে পারি যে S সমান আমরা লিখতে পারি F বাই A ডিভাইডেড বাই ডেল L বাই L। তাহলে এখন দেখো যদি আমরা এটা উপরে উঠাই দিই, এটা উপরে উঠাই দিই, তাহলে আমাদের এরকম থাকে না E ইকুয়াল, আচ্ছা এটা আমি পীড়নে লিখে রাখলাম। হ্যাঁ, S ইনটু L ডিভাইডেড বাই কি ডেল L, এতটুকু লেখা যায় বলো? তাহলে এবার দেখো এই ডেল L সমান কি পাইছি আমরা, তাপমাত্রা লাগে E ইকুয়াল S ইনটু L ডিভাইডেড বাই আলফা L ডেল T, আর AL আর AL কি আদি দৈর্ঘ্য কাটাকাটি হয়ে গেছে, তাহলে S ইকুয়াল লিখতে পারি আমরা E আলফা ডেল T। এটা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তনের ফলে, তাপমাত্রার পরিবর্তনের ফলে কি পীড়ন কতটুকু পীড়ন হয়েছে সেটা নির্ণয়। এখন ধরো যে আমরা যদি তাপমাত্রার ফলে পীড়ন কতটুকু নির্ণয় হয়েছে এরকম একটা ম্যাপ দেখতে চাই, আমি জাস্ট একটা एग्जांपल তোমাদের দেখাই, তাহলে কি হবে তোমাদের বুঝতে আরো বেশি সহজ হবে। আচ্ছা, তা আমি এখানে বিঠাই দিলাম। হ্যাঁ, আমরা একটা एग्जांपल করে মোটামুটি আজকের মতো হচ্ছে ক্লাসটা শেষ করব। তো এখন ধরো একটা আমি বই থেকে একটা ম্যাথ বলছি তোমাদের, একটি ব্রাশের দ্বন্দ্ব, একটি ব্রাশের দ্বন্দ্ব 2 মিটার লম্বা, 2 মিটার লম্বা। আচ্ছা, এবার বলো তো যে একটা ব্রাশের দ্বন্দ্ব আমার 2 মিটার লম্বা, যা উভয় পার্শ্ব, যা
উভয় পার্শ্ব ফিক্সড, বা বলতেছি কি আমরা বদ্ধ অবস্থায় আছে, যার তাপমাত্রা আছে যদি তাপীয় পীড়ন 76.5 মেগাপ্যাসকেল এর বেশি না হয়, তাহলে দ্বন্দ্বের তাপমাত্রা বের করো। ধরে নাও আলফা এবং ই যথাক্রমে 10⁻⁻6 এবং 90 গিগাপ্যাসকেল। এটা মান দেওয়া আছে আমার কাছে। হ্যাঁ, তোমাদের বইয়ের প্রশ্নে ভুল দেওয়া আছে, এখানে +6 দেওয়া আছে, বাট +6 হবে না, এখানে -6 হবে। হ্যাঁ, তো এখন দেখো আমরা এই সূত্রটা পাইছি। হ্যাঁ, তোমাদের অঙ্ক করার জন্য লাগবে এতটুকু সূত্র, বাট এই টাইপটা খুব সুন্দরভাবে বুঝে রাখো, কারণ তোমাদের ম্যাক্সিমাম সময় হচ্ছে চাকরি পরীক্ষাতে বা জয়েন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এস ইকুয়ালটা আমরা কি জানি? ই আলফা ডেল টি। তাহলে আমাকে দেখো বলছে যে একটি ব্রাশের দ্বন্দ্ব 2 মিটার লম্বা। কত মিটার লম্বা? 2 মিটার। যদি উভয় পার্শ্ব বদ্ধ অবস্থায় থাকে, মানে কি ফিক্সড আছে, তাহলে আমি যেখানে চিত্র আঁকে, ধরো এই দুইটা পাশ আমার কি ফিক্সড, এখানে একটা ব্রাশের দ্বন্দ্ব আছে আমার, এই দ্বন্দ্বটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে কিসের মান দেওয়া আছে ভাইয়া? এল এর মান না 2 মিটার। তাপীয় পীড়ন বলতে কে? এস বলতেছি না আমরা, পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করছিলাম। তো তাপীয় পীড়ন এস ইকুয়াল টু আছে 76.5 মেগাপ্যাসকেল। তো আমরা মেগা থেকে কেমনে যাব? মেগা থেকে আমরা যদি প্যাসকেলে দিতে চাই তাহলে 10⁻6 হবে। হ্যাঁ, ইনটু 10⁻6 প্যাসকেল। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে কিলো প্যাসকেল ইকুয়াল টু, যদি 1 কিলো প্যাসকেল হয় তাহলে আমরা লিখতে পারি 1 × 10⁻3 প্যাসকেল। যদি আমাদের 1 মেগা প্যাসকেল তাহলে 1 × 10⁻6 প্যাসকেল। 1 গিগা প্যাসকেল লিখতে পারি 1 × 10⁹ প্যাসকেল। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমার মান দেওয়া আছে, এর মান। তারপরে বলছে দেখো এর বেশি না হয়, মানে এ পীড়নের বেশি হবে না। তো দ্বন্দ্বের তাপমাত্রা বের করো। তাহলে দ্বন্দ্বের তাপমাত্রা কে? ডেল টি। আমার ডেল টির মানটা কি হচ্ছে? চাইছে এখানে। তো এখন বলতেছে দেখো যে তাহলে দ্বন্দ্বের তাপ, ধরে নাও আলফার মান কত দেওয়া আছে? 17 × 10⁻6 এবং ই এর মান দেওয়া আছে আমার 90 গিগাপ্যাসকেল। গিগাপ্যাসকেল থেকে প্যাসকেলে গেলে কি করব আমরা? 10⁹ প্যাসকেল। তো এখন দেখো আমরা এখানে লিখতে পারি ডেল টি ইকুয়াল এস ডিভাইডেড বাই ই ইনটু আলফা। তাহলে এখন দেখো তুমি এস এর মান কি? এস এর মান 76.5 × 10⁻6, ই কত? 90 × 10⁹ ইনটু আলফা 7 × 10⁻6। তাহলে এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? এত কেলভিন। এটা হচ্ছে আমাদের কি? অ্যানসার। এখন বিষয় হচ্ছে যে ভাই এটা আছে আমাদের, বাট তোমাকে বলছে বিকৃতি বের করো। আমরা কাছে আছে কি? বিকৃতি। তাহলে বিকৃতি আমরা বিকৃতির সমান কি পড়ছিলাম? ডেল এল ইকুয়াল টু পড়ছিলাম আমরা, বলতো আলফা এল ডেল টি। তাহলে এখন তুমি আলফার মানটা জানো, এর মান 2 মিটার জানো, এখান থেকে ডেল টি বের হবে। তাহলে আমরা বিকৃতি বের করতে পারবো না? বলো তো একটু, তোমরা যারা মিটার আসো। হ্যাঁ ভাই, বিল করতে যাবে। হ্যাঁ, এবার দেখো এটা আরেক ভাবে দিতে পারে, তোমাকে আরেক ভাবে কোশ্চেনটা করতে পারে যে সাপোজ তোমার ইনার্শিয়া অবস্থার তাপমাত্রা দিয়েছে, প্রথম কন্ডিশনে তাপমাত্রা দিয়েছে, বলছে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা ডেল টি পাবো। ডেল টি যদি পাই এবং আমাদের টি1 এর মান দেওয়া থাকে, তাহলে আমি ডেল টি সমান কি লিখছিলাম? ডেল টি করে লিখছিলাম দেখো টি2 - টি1 লিখছিলাম না? তো ডেল টি আমরা পাইছি, ডেল 2 দেওয়া আমরা বের করব, আর ডেল টি কি দেওয়া আছে আমাদের। তাহলে এখান থেকে কি আমাদের টি2 বের হবে না? হ্যাঁ,
ভাই। চাকরির পরীক্ষাতে তোমার যখন চাকরির পরীক্ষা দিবা বা ডুয়েট অ্যাডমিশনের যেমন কোশ্চেন আসে তাহলে তোমার সর্বোচ্চ এতটুকু ঘুরবে, বোঝা গেছে? হ্যাঁ ওকে, বুঝতে পারছি। এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই clear। ওকে, আমরা একটু দেখি আমাদের তো আজকে আমরা এখানে হচ্ছে শেষ করি। আমরা কালকে আর আমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে একটু বেশি সময় দেবো আমরা, কারণ ফার্স্ট চ্যাপ্টার তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে পরেরগুলো আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আর তোমরা হচ্ছে যতটুকু পড়াইছি এটা তোমরা হচ্ছে আমাদের মেকানিক্যাল ফ্যামিলি আছে না গ্রুপটা, হ্যাঁ ভাই। আচ্ছা তোমরা ওখানে এই এতটুকু টপিক যতটুকু পড়াইছি এটা হচ্ছে তোমরা ওখানে ইয়া করবা, হ্যাঁ পড়াশোনা করে তারপরে হচ্ছে লিখে দিবা আর কি। আরেকটা বিষয় তোমাদের বলি যে আমরা তাপীয় পীড়ন পড়াইছি আজকে, তাপীয় বিকৃতি বা কতটুকু চেঞ্জ হতে পারে। তো তাপীয় পীড়ন বা বিকৃতি টাইপের যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে তুমি সবগুলো করতে পারবা এখন, বোঝা গেছে? তো একটু কষ্ট করে তোমরা ওই বইয়ের যে অঙ্কগুলো আছে তাপীয় তাপের কারণে যে বিকৃতি এই অঙ্কগুলো তোমরা একটু পড়বা, আচ্ছা? এবং তোমাদের কাছে যদি তোমাদের সপ্তমে আছে যেহেতু তোমাদের কাছে হয়তো দারোগের বই থাকতে পারে, মেকালজি থাকতে পারে, মেকা ড্রাইভ থাকতে পারে, টর্ক থাকতে পারে, অ্যাডমিশনের যে বইগুলা ওখানে দেখবা তাপীয় বিকৃতির যে অঙ্কগুলো আছে তুমি সেগুলো করতে পারবা ম্যাক্সিমাম, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে তাহলে আজকের মতো।